আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার সঙ্গে এসালামের গোপন বৈঠক, আওয়ামী লীগকে ফেরাতে 5 নতুন পরিকল্পনা। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন ষড়যন্ত্র করছে জামাত, মন্তব্য বুলুর। রুমিন একাই যা করছেন বিএনপির 100 নেতাও সেটা পারেননি, মন্তব্য রনির। বন্যা এড়াতে পাকিস্তানকে ভাসিয়ে দিল ভারত, বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অপরাধ করে ভারতীয়রা। এবার বিস্তারিত। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে 15 বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতার মসনদ হারায়। হাসিনা পালানোর পর দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান। তবে দেশের বাইরে অবস্থান করলেও আওয়ামী লীগকে আবারও দেশে ক্ষমতায় বসানোর জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা। দেশে অবস্থান করা নেতাকর্মী ও আওয়ামী ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন হাসিনা। এরই অংশ হিসেবে সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করেছেন ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। বৈঠকে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করেছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে 2500 কোটি টাকা হস্তান্তর করেছে এবং আরো 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে এস আলম। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কা যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করতে। মক্কার ফেয়ারমন্ট হোটেলে তিনি বসে পলাতক আওয়ামী নেতাদের সাথে সাক্ষাৎ করেন। ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট হাসিনার দোসর ও জনগণের অর্থ আত্মসাৎকারী হিসেবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সাথেও জরুরি মিটিং করেন। মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে 4 আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন। সেখানে তিনি চট্টগ্রামে কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দুদিন সেখানে অবস্থান শেষে 6 আগস্ট তিনি দুবাইতে চলে যান। আরব আমিরাতের দুবাইতে কোনো রকম বিলম্ব না করে 6 আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা পারভিন সহ তাদের ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান। দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত 5 তারকা হোটেল দি ওবেরেই নিউ দিল্লিতে। আর সেখানে থেকে শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা। এ সময় তার সাথে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে। মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যে। এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সাথে গোপন মিটিং। 8 আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহীন গাড়িতে রওনা করেন। আর পথে দুইবার পরিবর্তন করা হয় তাকে বহন করা গাড়ি। অবশেষে তাকে বহনকারী গাড়িটি পৌঁছায় LBZ এ অবস্থিত হাসিনার বাসভবনে। সেখানে এস আলম বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা 27 পর্যন্ত অবস্থান করেন। রুমিন ফারহানা রাজনীতির একজন রায় বাখেনি। বিএনপিতে তার মতো নেত্রী খুব একটা নেই। এমনকি তার মতো সাহসী ও বুদ্ধিমতী হওয়ার কারণে বিরোধী পক্ষের সবাই রুমিন ফারহানাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনায় রুমিন ফারহানা সম্পর্কে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, রুমিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অন্যদের চেয়ে অনেক বেশি সম্মানের। রুমিনকে বিউটি উইথ ব্রেন হিসেবেও আখ্যায়িত করেন রনি। সেই সঙ্গে রুমিনদের মতো তুখোর নেতৃবৃন্দের শক্ত সমর্থন না দেওয়াটা বিএনপির রাজনৈতিক ভুল বলেও ব্যাখ্যা করেন এই নেতা। রনির ভাষ্য, রুমিন ফারহানার বাবা অলি আহাদকে যারা চেনেন সেই দিক থেকে বিএনপিতে আসলে রুমিনের সঙ্গে বড় কথা বলার মতো কেউ নেই। মানে পেছন থেকে আপনি হিংসা করতে পারেন, নারী হিসেবে বা পুরুষ হিসেবে কটাক্ষ করতে পারেন, তার যৌবন নিয়ে তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন, কিন্তু 1 to 1 তাকে নিয়ে প্রকাশ্যিক কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব একটা লোক নেই। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন এই তুমি কে, সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতেন না, তিনিও বলতেন আপনি কে। আপনি কে, এই কথা বলার ক্ষমতা রুমিন ফারহানার আছে বা ছিল। গোলাম মাওলা রনি আরও বলেন, বিএনপির 100 জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা না করতেন, সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল। এরপর টেলিভিশন টকশোতে এই মুহূর্তে বিএনপির যে সব তারকা রয়েছেন তার মধ্যে 1 নম্বর তারকা হলেন রুমিন ফারহানা। প্রসঙ্গত, এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদ চলছে। সোমবার নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতি হয়। এনসিপির নেতা হাসনাত রুমিনকে নিয়ে কড়া সমালোচনা করেন। রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। রুমিন ও হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। এরপর তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক অপ্রীতিকর পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। চুরি হওয়া ফোন থেকে রাতে মেহেদী হাসানের ফেসবুক আইডিতে কয়েকটি অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয়। একটিতে লেখা হয় 1 2 3 4 ডাকসুর ... আরেকটি স্ট্যাটাসে লেখা হয় ... ইলেকশন করতাম না, প্রেম করাম আমি। এ বিষয়ে সতর্ক করে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্নেহের মেহেদী হাসানের ফোন চুরি হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ থেকে সচেতন থাকুন। ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম লিখেছেন, ছাত্রদল মনোনীত ডাকসু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান ভাইয়ের আইডি হ্যাক হয়েছে, কেউ বিভ্রান্ত হবেন না। ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুর আলম ফেসবুকে লিখেছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসানের দুটি ফোনে ছিনতাই হয়েছে। বর্তমানে তার আইডিটি হ্যাক হয়েছে। একই সঙ্গে তার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও লিখেছেন, মনে হচ্ছে এই ছিনতাই পরিকল্পিত। র্যান্ডম ছিনতাইকারী হ্যাক করে ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে না, চেষ্টাও করে না। ওদের ডাকসুও বোঝার কথা না। এই ধরনের স্লোগান কারা দেয় আমরা জানি। মেহেদীর তথ্য সেই ধরনের কোনো গোষ্ঠীর হাতেই আছে এ বিষয়ে জানতে ছাত্রদলের নেতা মেহেদী হাসানের হোয়াটসঅ্যাপে ও মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর অঞ্চলে টানা ভারী বৃষ্টির পর প্রধান বাঁধগুলো সব গেট খুলে দিয়েছে ভারত। ফলে সীমান্ত পেরিয়ে পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। বিপুল পরিমাণ পানি দেশটির দিকে প্রবাহিত হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। মূলত নিজেদের ভেতরে চাপ কমাতে ভারত কার্যত বন্যার ভয়াবহ বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের উপর। এতে চেনাব, রাভি আর শতদ্রু নদী ফুলে ফেপে ওঠে পাঞ্জাব জুড়ে তৈরি করেছে বিপর্যয়ের আশঙ্কা। বুধবার সকালে নদীগুলোতে অস্বাভাবিক বন্যা দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে পাকিস্তান। রয়টার্সের সূত্র মতে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশপাশের অঞ্চলে রবি, চেনাব ও শতদ্রু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার রাতে ভারত রাভি নদীর থেইন বাঁধের সব গেট খুলে দিয়েছে। চেনাবের 2টি প্রধান কার্যালয় এবং রবি ও শতদ্রুর 1টি করে প্রধান কার্যালয় অতি উচ্চ বন্যা পরিস্থিতিতে আছে। সিন্ধু নদীর 5টি প্রধান কার্যালয়ে নিম্ন বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টির কারণে বাঁধের পানি উপচে পড়ায় ভারত বাধ্য হয়েছে পানি ছেড়ে দিয়েছে। ভারতীয় সূত্র জানিয়েছে প্রায় 2 লাখ কিউসেক পানি ছাড়তে পারবে দেশটি। তবে এই পানি একেবারেই ছাড়া হবে নাকি ধাপে ধাপে ছাড়া হবে তা এখনো পরিষ্কার নয়। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আগে জানিয়েছিল ভারত ধীরে ধীরে পানি ছাড়বে। রোববার থেকে ভারত এ নিয়ে 2বার আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। ইতিমধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা সাহায্যের জন্য পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানি কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীর রক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে। বুধবার ওই তীর রক্ষা উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে। ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত 3 নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে পানির বৃদ্ধি পেয়েছে, যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীর রক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশের তীর রক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি যাতে পানির চাপ কিছুটা কমে যায়। যুক্তরাজ্যের 2021 সালের পর থেকে এখন পর্যন্ত সংগঠিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে ভারতীয়দের বিরুদ্ধে। ফলে এই সংক্রান্ত অপরাধে সবচেয়ে বেশি দণ্ড পেয়েছে ভারতীয় নাগরিকরা। বুধবার যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2021 থেকে 2024 সালের মধ্যে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা 257% বেড়ে গেছে। 2021 সালে 28টি মামলা থেকে 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 100টিতে। এ সময়ে নাইজেরিয়ান নাগরিকদের ক্ষেত্রে এই হার 166% এবং ইরাকি নাগরিকদের ক্ষেত্রে 160% বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, পরিসংখ্যানগুলো ব্যক্তি নয় বরং অপরাধের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ঘটনাগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গুরুতর অপরাধের দিক থেকে ভারতীয় নাগরিকরা 3য় সর্বোচ্চ স্থান দখল করেছে, যেখানে 2021 সালে 273টি মামলার তুলনায় 2024 সালে তা বেড়ে হয়েছে 588টি, যা 115% বৃদ্ধির ইঙ্গিত দেয়। আলজেরিয়ান ও মিশরীয় নাগরিকদের মধ্যেও গুরুতর অপরাধের উচ্চ হার দেখা গেছে। অন্যদিকে যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও ভারতীয়দের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে।
স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে 293 জন এবং 2025 সালের প্রথমার্ধে আরও 206 জন ভারতীয় নাগরিক ছোট নৌকায় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। তবে তারা এখনও অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট একটি অংশ, যেখানে আফগানিস্তান, ইরান ও সিরিয়া থেকে আগতদের সংখ্যা অনেক বেশি। 2025 সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের বন্দরে অবৈধ প্রবেশকারীদের 15% ছিল ভারতীয় নাগরিক। তবে ভারতীয়রা বৈধ অভিবাসনের দিক থেকেও শীর্ষে রয়েছে। তারা যুক্তরাজ্যে নাগরিকত্ব লাভ, কর্মসংস্থান ও পর্যটন ভিসার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে এবং স্টাডি ভিসার ক্ষেত্রেও দ্বিতীয় সর্বোচ্চ আবেদনকারী। দেশটির বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও দেখা যায় 2021 থেকে 2024 সালের মধ্যে যুক্তরাজ্যে বিদেশি নাগরিকদের দ্বারা যৌন অপরাধের সাজা 62% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে যৌন অপরাধের 14.1% দায়ী ছিল বিদেশিদের। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।